আজ আমরা বিশেষভাবে নজর দেব প্রযুক্তি এবং ভোক্তা পণ্যের অন্যতম পরিচিত নাম এলজি ইলেকট্রনিক্সের উপর। উন্নত প্রযুক্তি এবং গৃহস্থালী সরঞ্জামের জগতে একটি নাম বিশেষভাবে উজ্জ্বল, এলজি। কিন্তু কিভাবে এই দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি ছোট্ট একটি রাসায়নিক কোম্পানি থেকে উঠে এসে আজকের বিশ্ববিখ্যাত ব্র্যান্ডে পরিণত হলো? এই ভিডিওতে আমরা এলজির ইতিহাস, যাত্রা এবং সাফল্যের কাহিনী তুলে ধরব। অনুমান করাই যায় যে আপনারা কখনো না কখনো এলজির কোনো পণ্য অবশ্যই ব্যবহার করেছেন। হতে পারে সেটি একটি স্টাইলিশ টিভি, একটি শক্তিশালী স্মার্টফোন, অথবা তাদের অত্যাধুনিক গৃহস্থালী সরঞ্জামের মধ্যে কোনো একটি। একবার ভাবুন আপনার প্রিয় এলজি পণ্য কোনটি? হতে পারে তাদের চমকপ্রদ ওএলইডি টিভি অথবা সুপার এফিশিয়েন্ট ওয়াশিং মেশিন। এই ভিডিওতে আমরা নজর দেব এলজির দীর্ঘ ইতিহাসের উপর, কিভাবে তারা ভোক্তা ইলেকট্রনিক্স থেকে নবায়নযোগ্য শক্তি পর্যন্ত অর্থাৎ রিনিউয়েবল এনার্জি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব অর্জন করেছে এবং আজকের বিশ্বের অর্থনীতিতে তাদের অবস্থান কোথায়। আমরা দেখব এলজির গুরুত্বপূর্ণ মাইলস্টোন, সাফল্যের কৌশল এবং সেই পণ্যগুলো তাদেরকে প্রতিটি ঘরের পরিচিত নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পাশাপাশি ভবিষ্যতে এই কোম্পানির জন্য কি অপেক্ষা করছে সেটাও বিশ্লেষণ করব। 40-এর দশকের শেষের দিকে যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ কোরিয়া তখনও কোরিয়ান যুদ্ধের পর ক্ষত সারিয়ে তুলছিল এবং দেশের অর্থনীতি তখনও মূলত কৃষি নির্ভর ছিল। তবে এলজির মতো কোম্পানিগুলোর উত্থান দক্ষিণ কোরিয়ার শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। যখন দেশটি আধুনিক উৎপাদন কেন্দ্রিক অর্থনীতিতে রূপান্তরিত হচ্ছিল, তখন এলজি ব্যাপক পরিসরে কনজিউমার্স প্রোডাক্ট বা ভোক্তাপণ্য উৎপাদনের উপর গুরুত্ব দেয়। এলজির গল্প শুরু হয় 1947 সালে। তখন দক্ষিণ কোরিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং কোরিয়ান যুদ্ধের বিধ্বস্ত অবস্থা থেকে পুনরুদ্ধারের পথে হাঁটছিল। সেই সময় দূরদৃষ্টি সম্পন্ন উদ্যোক্তা কু ইন হুই সিওলে লাক হুই বা অন্য অর্থে লাকি নামে একটি ছোট্ট কোম্পানি প্রতিষ্ঠা করেন। কু ইন হুই 1910 সালে দক্ষিণ কোরিয়া জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একটি সচ্ছল পরিবারের সন্তান, যেখানে তার বাবা ব্যবসায় জড়িত ছিলেন, বিশেষ করে বস্ত্র শিল্পে। ছোটবেলা থেকেই কু ইন হুই ব্যবসা ও বাণিজ্যের পরিবেশে বড় হয়ে ওঠেন। তার ফলে তার মনে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন জন্ম নেয়। সে সময় কোরিয়ার অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর ছিল এবং শিল্প উৎপাদন সবেমাত্র শুরু হয়েছিল। আর জানেন কি এলজির প্রথম পণ্য কি ছিল? একটি সাধারণ সাবানের বার। লাক হুই, যার অর্থ গুণগত মান সবার আগে, এটি শুরুতে একটি গৃহস্থালী পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ছিল, যা মূলত প্রসাধনী ও প্লাস্টিক পণ্যে বিশেষজ্ঞ ছিল। কিন্তু খুব দ্রুতই কোম্পানিটি বিকশিত হতে থাকে এবং বিভিন্ন পণ্যের উৎপাদন শুরু করে। তারা দক্ষিণ কোরিয়ার প্রথম দিকের প্লাস্টিক শিল্পের পথপ্রদর্শক হিসেবে আত্মপ্রকাশ করে, যা পরবর্তীতে তাদের ইলেকট্রনিক্স সাম্রাজ্যের ভিত্তি গড়ে তোলে। 1950-এর দশকে যখন কোরিয়ার অর্থনীতি ধীরে ধীরে বিকশিত হতে শুরু করেছে, তখন লাক হুই তার ব্যবসার পরিধি আরও প্রসারিত করে। তারা প্লাস্টিক, ইলেকট্রনিক্স এবং গৃহস্থালী সরঞ্জাম উৎপাদনে মনোনিবেশ করে, যা ভবিষ্যতে তাদের প্রযুক্তি খাতে প্রবেশের পথ সুগম করে। 1960-এর দশকে কোম্পানিটি নিজেদের ব্র্যান্ডকে আরও শক্তিশালী করে তোলে এবং নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করে। তারা তাদের নাম পরিবর্তন করে লাকি গোল্ড স্টার, যা পরবর্তীতে সংক্ষেপে এলজি নামে পরিচিত হয়। আজকের দিনে এলজি মানে লাইফ ইজ গুড, যা একটি জনপ্রিয় ব্র্যান্ড স্লোগান হিসেবে ব্যবহৃত হয়। তবে মূলত এলজি নামটি লাকি গোল্ড স্টার থেকেই এসেছে, যা কোম্পানির প্রথম দিকের দুটি প্রতিষ্ঠানের লাকি এবং গোল্ড স্টারের সংমিশ্রণ। এলজির আইকনিক স্লোগান লাইফ ইজ গুড শুধু একটি বিপণন কৌশল নয়, এটি কোম্পানির মূল দর্শন প্রতিফলিত করে। এই বার্তার মাধ্যমে এলজি তার উদ্ভাবন ও সুবিধাজনক প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনকে আরো ভালো করার প্রতিশ্রুতি প্রকাশ করে। এটি শুধুমাত্র গ্রাহকদের জন্য ইতিবাচক অনুভূতি তৈরি করার জন্যই নয়, বরং এলজির কর্পোরেট মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। আপনি কি জানতেন যে এলজি লোগোর মধ্যে একটি গোপন বার্তা লুকোনো আছে? এই লোগো শুধুমাত্র কোম্পানির এল এবং জি প্রকাশ করে না, বরং এতে একটি মানুষের মুখের ছবিও আছে। বৃত্তাকার নকশা একটি মানুষের মুখের প্রতিনিধিত্ব করে, যা এলজির গ্রাহকমুখী দর্শন প্রকাশ করে এবং তাতে এল এবং জি অক্ষর মানব মুখের ভিতরে একত্রিত হয়ে হাসির আভাস তৈরি করে, যা এলজির লক্ষ্যকে প্রতিফলিত করে। গ্রাহকদের জীবনে হাসি এবং সুখ আনতে উদ্ভাবনী পণ্য তৈরি করাই যে কোম্পানির কাজ। এই সৃজনশীল ডিজাইনের মাধ্যমে
এলজি বিশ্বব্যাপী তার বার্তা পৌঁছে দিতে চেয়েছে যে তারা শুধুমাত্র প্রযুক্তি তৈরি করে না, বরং তারা মানুষের জীবনকে আরো ভালো করার জন্য কাজ করে। 1966 সালে এলজি দক্ষিণ কোরিয়ার প্রথম টেলিভিশন সেট তৈরি করে, যা প্রযুক্তির জগতে তাদের অবস্থানকে দৃঢ় করে। এটি ছিল একটি সাদা কালো টিভি, কিন্তু এটি এলজির ভবিষ্যৎকে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এলজি ছিল প্রথম কোম্পানিগুলোর মধ্যে একটি যারা এলইডি আলো উৎপাদন ও বিপণন শুরু করেছিল। এলইডি লাইটিং দ্রুতই বাড়ি, অফিস এবং বাণিজ্যিক স্থানগুলির জন্য শিল্পমান হয়ে ওঠে। এই অগ্রগামী ভূমিকার মাধ্যমে এলজি কেবল ভোক্তা ইলেকট্রনিক্সেই নয়, অর্থাৎ কনজিউমার্স ইলেকট্রনিক্সেই নয়, বরং পরিবেশ বান্ধব ও শক্তি সাশ্রয়ী প্রযুক্তির দিকেও তাদের দক্ষতা প্রমাণ করেছে। এলজি শুধু শীতল বাতাস সরবরাহ করেই থেমে থাকে না, তারা বাতাস পরিশোধনও করে। শক্তি সাশ্রয়ী ডিজাইন যা বিদ্যুৎ খরচ কমায় এবং কম শব্দে চলে, ফলে আরামের অভিজ্ঞতা বৃদ্ধি পায়। এলজির এই অত্যাধুনিক এয়ার কন্ডিশনার শুধুমাত্র শীতল বাতাস যে দেয় না, বরং পরিবেশ বান্ধব, আরামদায়ক এবং স্বাস্থ্যকর জীবনধারার প্রতি প্রতিশ্রুতি প্রদান করে, সেটা প্রমাণিত। 1969 সালে কু ইন হই মারা যাবার পর এলজির নেতৃত্ব তার সন্তানদের হাতে চলে আসে। তারা কোম্পানিকে আরও এগিয়ে নিয়ে যেতে থাকেন, আন্তর্জাতিক বাজারে এলজির প্রসার ঘটান এবং পণ্যের বৈচিত্র্য বাড়ান। এলজির নেতৃত্ব গ্রহণকারীদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন কু হিন হইয়ের বড় ছেলে কু বন মু। তার জন্ম 1948-এ। তিনি এলজি গ্রুপের চেয়ারম্যান হন 1995 সালে। তার প্রধান সাফল্য ছিল এলজিকে গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করা। টেলিকমিউনিকেশন ও ইলেকট্রনিক্স খাতে কৌশলগত বিনিয়োগ, এলজির উদ্ভাবনী প্রযুক্তির বিস্তৃতি, এইগুলো ছিল সবই তার নিজস্ব কারিগরি। তার দূরদর্শী নেতৃত্বের ফলে এলজি বিশ্বব্যাপী প্রযুক্তির জগতে অন্যতম প্রধান শক্তি হয়ে ওঠে। কু বন মু 2018 সালে মারা যান, যা এলজির জন্য একটি যুগের সমাপ্তির সংকেত দেয়। তবে তার নেতৃত্বে প্রতিষ্ঠিত ভিত্তির উপর বিশ্বে প্রথম ফ্ল্যাট প্যানেল টিভি তৈরি করে তারা। এটি ইলেকট্রনিক্স শিল্পে এক যুগান্তকারী পরিবর্তন আনে। এলজি নিজেকে বিশ্বের অন্যতম শীর্ষ টিভি প্রস্তুতকারী হিসেবে প্রতিষ্ঠিত করে। এই যুগে এলজি তার সৃজনশীল পণ্য এবং বৈশ্বিক ব্র্যান্ডিংয়ের মাধ্যমে প্রযুক্তিগত আধিপত্য বিস্তার করতে শুরু করে। এলজি শুধুমাত্র গৃহস্থালী যন্ত্রপাতি ও টেলিভিশনেই সীমাবদ্ধ ছিল না, তারা মোবাইল ফোনের শিল্পেও বিপ্লব ঘটিয়েছে। এলজি প্রথম দিকের কোম্পানিগুলোর মধ্যে একটি যারা ফ্লিপ ফোন ডিজাইন বাজারে আনে। 2000-এর দশকের শুরুতে ফ্লিপ ফোন ছিল মোবাইল জগতে অন্যতম আধিপত্য বিস্তারকারী ডিজাইন এবং এলজি এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। 2019 আস্তে আস্তে এলজি V50 ThinQ উন্মোচন করে, যা ছিল বিশ্বের প্রথম বাণিজ্যিক 5G স্মার্টফোন। এই স্মার্টফোনের মাধ্যমে এলজি মোবাইল প্রযুক্তির ভবিষ্যৎ গড়ে তুলতে পথপ্রদর্শক হয়ে ওঠে। এটি উন্নত কানেক্টিভিটি, দ্রুতগতির ডেটা ট্রান্সফার এবং নতুন যুগের মোবাইল প্রযুক্তির সূচনা করে। এলজির মোবাইল ফোন এই শিল্পে উদ্ভাবন চালিয়ে গেলেও পরবর্তীতে কঠিন প্রতিযোগিতার কারণে তারা স্মার্টফোন উৎপাদন বন্ধ করে দেয়। তবে তাদের উদ্ভাবনী অবদান আজও স্মার্টফোন প্রযুক্তির ইতিহাসে উজ্জ্বলভাবে বিদ্যমান। এলজি OLED প্রযুক্তির মাধ্যমে এক পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছিল, যা আজকের প্রিমিয়াম টিভির প্রধান আকর্ষণ হিসেবে পরিচিত। 2013 সালে এলজি প্রথম OLED টিভি বাজারে আনে, যা টেলিভিশন শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করে। এটি বাজারে সর্বোচ্চ মানের পিকচার কোয়ালিটি প্রদান করত, কালার প্রিসিশন এবং ক্ল্যারিটির ক্ষেত্রে প্রতিযোগীদের ছাড়িয়ে যায়। এলজির OLED টিভিগুলো গেমারদের জন্য পারফেক্ট চয়েস ছিল, কারণ এতে লো ইনপুট ল্যাগ ও হাই রিফ্রেশ রেট আছে। এখনো পর্যন্ত এলজি OLED টিভিগুলো সেরা পিকচার কোয়ালিটি ও ডিসপ্লে প্রযুক্তির জন্য বিশ্বব্যাপী স্বীকৃত, যা প্রিমিয়াম টিভির মার্কেটে এলজিকে শীর্ষস্থান ধরে রাখতে সাহায্য করেছে। প্রযুক্তির শীর্ষে পৌঁছানো কখনোই সহজ ছিল না। এলজির সফলতার পথেও বড় বড় চ্যালেঞ্জ ছিল। 2010-এর দশকে মোবাইল মার্কেটে কঠিন প্রতিযোগিতা এসে পড়ে। এই সময় এলজি মোবাইল বিভাগে অ্যাপল ও স্যামসাংয়ের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হয়। যদিও এলজি নতুন উদ্ভাবনী ডিজাইন ও ফিচার আনতে চেষ্টা করেছিল, তবু তারা বাজারে টিকে থাকতে পারেনি। 2015 থেকে 2020 সালের মধ্যে এলজি মোবাইল বিভাগে প্রায় $4.5 বিলিয়ন লোকসান করে। মার্কেট শেয়ার ধীরে ধীরে কমতে থাকে এবং শেষমেশ তারা মোবাইল ব্যবসা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তারা স্মার্ট হোম ও টেকনোলজির দিকে মোড় নেওয়া শুরু করে। এলজি মোবাইল ব্যবসা ছেড়ে দিয়ে স্মার্ট হোম, AI এবং অন্যান্য প্রযুক্তিতে মন দেয়। স্মার্ট
থিনকিউ প্ল্যাটফর্ম। ব্যবহারকারীরা এই প্রথম স্মার্টফোন ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট দিয়ে ঘরের যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করতে শুরু করতে পারে। এলজি স্মার্ট হোম প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করে এবং বাজারে শক্ত অবস্থান তৈরি করে। যদিও এলজি মোবাইল মার্কেটে টিকে থাকতে পারেনি, তারা স্মার্ট হোম, এআই এবং টেকসই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতের বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। বহু মানুষ মনে করেন এলজি G7 থিনকিউ ছিল এলজির প্রথম এআই চালিত স্মার্টফোন। তবে এলজি আসলে আরও আগে থেকেই এআই প্রযুক্তির উপর কাজ করছিল। 2017-তে এলজি V30 ছিল প্রথম দিকে স্মার্টফোনগুলির একটি, যেখানে এআই ভিত্তিক ক্যামেরা ফিচার অন্তর্ভুক্ত ছিল। এই ফোনের এআই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে দৃশ্য চিনতে পারত এবং সেটিংস অপটিমাইজ করতে পারত। ব্যবহারকারীদের কোনো ইনপুট ছাড়াই ক্যামেরা নিজেই শর্ট সেটিং ঠিক করে দিত। এটি ছিল স্মার্টফোন ক্যামেরার এক নতুন যুগের সূচনা। 2018 সালে এলজি G7 থিনকিউ উন্মোচন করে, যা আরও শক্তিশালী এআই চালিত ফিচার নিয়ে আসে। এআই ক্যাম, এটি ছবির বিষয়বস্তু চিনে ক্যামেরা সেটিংস আরও নিখুঁতভাবে সামঞ্জস্য করতে পারত। এলজি G7 থিনকিউতে এক্সক্লুসিভ গুগল অ্যাসিস্ট্যান্ট কমান্ড ছিল, যা স্মার্টফোনকে আরও স্মার্ট করে তোলে। এলজি V30 এআই ক্যামেরা ও G7 থিনকিউ এর এআই সফটওয়্যার মিলে এলজিকে স্মার্টফোন এআই এর অন্যতম পথপ্রদর্শক করে তুলেছিল। কু বন মুয়ের মৃত্যুর পরবর্তী সময় এলজির নেতৃত্ব গ্রহণ করেন কু কোয়াং মো। তার জন্ম হয়েছিল 1978 সালে। 2018-তে তিনি সিইও পদে অভিষিক্ত হন। তিনি এসেই এআই, 5G এবং স্মার্ট হোম টেকনোলজির প্রসার ঘটান। পরিবেশ বান্ধব ও শক্তি সাশ্রয়ী প্রযুক্তির উপর জোর দেওয়া এবং ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট ডেভেলপমেন্টে তার অবদান অনস্বীকার্য। কু কোয়াং মুয়ের অধীনে এলজি স্মার্ট টেকনোলজি ও পরিবেশ বান্ধব সমাধানের দিকে আরও বেশি মনোযোগ দিয়েছে। ইকো ফ্রেন্ডলি হোম অ্যাপ্লায়েন্সেস, স্মার্ট হোম ও এআই চালিত প্রযুক্তির সম্প্রসারণ, 5G নির্ভর নতুন উদ্ভাবন। কু কোয়াং মুয়ের নেতৃত্বে এলজি আরও আধুনিক, টেকসই এবং উদ্ভাবনী কোম্পানি হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হচ্ছে। এখন শুধু কনজিউমার্স ইলেকট্রনিক্সের গুডসের মধ্যে সীমাবদ্ধ না থেকে এলজি এখন বৈদ্যুতিক যানবাহন শিল্পেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এলজি গাড়ির জন্য অত্যাধুনিক ডিসপ্লে ও মাল্টিমিডিয়া সিস্টেম তৈরি করছে, ইভি ব্যাটারি উৎপাদন করছে। এলজি বিশ্বের জেনারেল মোটরস, হুন্ডাই, টেসলার মতো বড় বড় ব্র্যান্ডগুলোর জন্য ব্যাটারি সরবরাহ করছে। স্বয়ংক্রিয় প্রযুক্তির জগতে এলজি স্মার্ট ড্রাইভিং ও সেফটি টেকনোলজিতে বিনিয়োগ করছে। এলজি এবং জিএম অর্থাৎ জেনারেল মোটরস একসঙ্গে আধুনিক ব্যাটারি টেকনোলজির উন্নয়নে কাজ করে চলেছে। এলজি শেভরলে বোল্ট ইভি ব্যাটারির সরবরাহকারী। হুন্ডাইয়ের ইভিতেও এলজির ব্যাটারি ব্যবহার করা হয়। ইভি প্রযুক্তিতে এলজির বিনিয়োগ ভবিষ্যৎ পরিবহন শিল্পে এক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে আশাই করা যায়। এলজি দীর্ঘদিন ধরে অলিম্পিক গেমসের অফিসিয়াল পার্টনার হিসেবে কাজ করেছে। বিভিন্ন প্রযুক্তি সরবরাহ করে বিশ্বের অন্যতম বৃহত্তম এই ক্রীড়া প্রতিযোগিতার অভিজ্ঞতাও তার আরও উন্নত হয়েছে। এলজি অলিম্পিক গেমসের হাই ডেফিনিশন ও ওএলইডি টিভির মাধ্যমে দর্শকের জন্য অবিশ্বাস্য ভিজুয়ালের অভিজ্ঞতা নিশ্চিত করেছে। অলিম্পিক ভেন্যু ও ব্রডকাস্ট স্টেশনে এলজির এলইডি স্ক্রিন ও ডিসপ্লে সবসময়ের জন্যই ব্যবহার করা হয়। স্পোর্টস কমপ্লেক্স ও অলিম্পিক ভিলেজে এলজির বিভিন্ন স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সেস ব্যবহৃত হচ্ছে। এছাড়াও এলজির ওএলইডি ও কিউএলইডি টিভির উন্নত কালার ও কন্ট্রাস্ট দর্শকদের খেলার সেরা মুহূর্তগুলো উপভোগ করতে সাহায্য করে। ভেন্যুতে বিশাল এলইডি স্ক্রিন ব্যবহার করা হচ্ছে, যা রিয়েল টাইম স্কোর ও হাইলাইট দেখানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অলিম্পিক সম্প্রচারে এলজির টেকনোলজি দর্শকদের আরও নিখুঁত ও বাস্তবসম্মত অভিজ্ঞতা দিচ্ছে। কনজিউমার ইলেকট্রনিক্স ছাড়াও এলজি সৌরশক্তি অর্থাৎ সোলার এনার্জি শিল্পে বিশাল বিনিয়োগ করেছে এবং উচ্চ কার্যকারিতা সম্পন্ন সৌর প্যানেল তৈরি করছে, যা শক্তি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব। এলজির নিয়ন সিরিজের সৌর প্যানেল বিশ্বব্যাপী পরিচিত, কারণ এগুলো অনেক বেশি শক্তি উৎপাদন করতে সক্ষম। এলজির সৌর প্যানেল কম জায়গায় বেশি শক্তি উৎপাদন করতে পারে, যা গ্রাহকদের জন্য অত্যন্ত লাভজনক। এলজি সৌরশক্তি ব্যবহারের ক্ষেত্রে কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল উভয় খাতের জন্যই প্যানেল তৈরি করে। এছাড়াও এলজি তার ভবিষ্যৎ পরিকল্পনায় রেখেছে কার্বন ফুটপ্রিন্ট কমানো। এলজি 2030 সালের মধ্যে 100% রিনিউয়েবল এনার্জি অর্থাৎ পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহারের লক্ষ্য স্থির করে রেখেছে। এলজি শক্তি সঞ্চয়ের জন্য উন্নত ব্যাটারি সিস্টেম তৈরি করেছে, যাতে সোলার পাওয়ার আরও বেশিভাবে কার্যকর করা যায়। তাই বলাই যায় এলজি সৌরশক্তির উদ্যোগ পরিবেশ বান্ধব ভবিষ্যতের দিকে এক বিশাল পদক্ষেপ।
1997 সালে এলজি ইলেকট্রনিক্স ভারতীয় বাজারে প্রবেশ করে, যখন দেশটি অর্থনৈতিক উদারীকরণ এবং বাজার খোলার জন্য অর্থাৎ ইকোনমিক রিফর্মসের পথে এগোচ্ছিল। এখন প্রশ্ন হলো, কেন ভারতকে টার্গেট করেছিল এলজি? তার কারণ ভারতের মধ্যবিত্ত শ্রেণীর দ্রুত বৃদ্ধি এলজিকে এক বিশাল সম্ভাবনাময় বাজার দিচ্ছিল। ক্রেতাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাচ্ছিল, যা ইলেকট্রনিক পণ্যের বাজারকে উজ্জীবিত করে। ভারতীয় ক্রেতারা উন্নত মানের ইলেকট্রনিক পণ্য ব্যবহার করতে আগ্রহী হচ্ছিল। উন্নত প্রযুক্তি কিন্তু ভারতীয় বাজারের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য দিচ্ছিল এলজি। এলজির ভারতীয় বাজারে সফল হওয়ার কৌশলটা কৌশল ছিল উন্নত প্রযুক্তি কিন্তু ভারতীয় বাজারের জন্য সাশ্রয়ী মূল্যের পণ্য। সেই সঙ্গে ভারতেই কারখানা স্থাপন করে উৎপাদন খরচ কমিয়ে নেওয়া এবং দ্রুত বাজারে প্রবেশ করা। ভারতীয় চাহিদার জন্য কাস্টমাইজড পণ্য, অর্থাৎ যেমন উচ্চ তাপমাত্রা সহনশীল রেফ্রিজারেটর, তেমনি লো ভোল্টেজ সহনশীল এয়ার কন্ডিশনার। এলজি দ্রুত ভারতীয় বাজারের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে পরিণত হয় এবং স্থানীয় ব্র্যান্ডগুলোর প্রতিযোগিতায় শক্ত অবস্থান গ্রহণ করে। ভারতের বাজার দক্ষিণ কোরিয়ার চেয়ে সম্পূর্ণ ভিন্ন ছিল, তাই এলজিকে টিকে থাকতে বিশেষ কৌশল গ্রহণ করতে হয়। তারা ভারতীয় গ্রাহকদের চাহিদা এবং স্থানীয় চ্যালেঞ্জগুলো বুঝে তাদের পণ্যগুলো ডিজাইন এবং ফিচারে পরিবর্তন আনে। ভারতের উচ্চ তাপমাত্রার কারণে এলজি বিশেষভাবে কুলিং প্রযুক্তির ফ্রিজ ও এয়ার কন্ডিশনার তৈরি করে। ভারতের অন্যতম একটা সমস্যা ভোল্টেজ ফ্লাকচুয়েশন। ভারতের অনেক অঞ্চলেই বিদ্যুতের ভোল্টেজ ওঠানামা করে, তাই এলজি স্টেবিলাইজার যুক্ত রেফ্রিজারেটর এবং ইনভার্টার ভিত্তিক এয়ার কন্ডিশনার তৈরি করে। এলজি লোকালাইজড ফিচার যুক্ত করে, যেমন গোদাইরে ফ্রিজ, যা ভারতীয় রান্নার উপকরণ সংরক্ষণে সহায়ক। এলজি টেলিভিশন, প্রিন্ট এবং আউটডোর মিডিয়ামের মাধ্যমে উচ্চ প্রভাবশালী বিজ্ঞাপন প্রচার চালিয়েছে, যা তাদের ব্র্যান্ডের উপস্থিতিকে আরও শক্তিশালী করেছে। এছাড়াও তারা আইপিএল এর মতো বড় ইভেন্টের পৃষ্ঠপোষকতা করে, যা ভারতে এলজির বিপুল জনপ্রিয়তা তৈরি করতে সাহায্য করে। এলজি ভারতের মহারাষ্ট্রে তাদের প্রথম ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করে। এই পদক্ষেপটি ভারতের ক্রমবর্ধমান চাহিদার আরও দক্ষভাবে এবং ব্যয় সাশ্রয়ীভাবে পূরণ করতে সহায়তা করেছিল। সময়ের সাথে সাথে এলজি ভারতের তাদের উৎপাদন সুবিধা ব্যাপকভাবে সম্প্রসারিত করেছে। বর্তমানে এলজির পুনে ও গ্রেটার নয়ডায় একাধিক কারখানা রয়েছে, যেখানে হোম অ্যাপ্লায়েন্সেস, এয়ার কন্ডিশনার, টেলিভিশন এবং মোবাইল ফোন সহ বিভিন্ন পণ্য উৎপাদিত হয়। ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে তাল মিলিয়ে এলজি তাদের স্থানীয় উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করেছে, যাতে ভারতে বিক্রি হওয়া বেশিরভাগ পণ্যই দেশের মধ্যেই উৎপাদন করা যায়। এটি শুধুমাত্র ভারতের অর্থনীতিতে অবদান রাখে না, বরং পণ্যের দাম প্রতিযোগিতামূলক রাখতেও সাহায্য করে। এলজি ভারতের বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সহায়তা করেছে, বিশেষ করে বন্যা ও ভূমিকম্পের সময় ত্রাণ সামগ্রী সরবরাহের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে। ভারত এলজির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাজার এবং কোম্পানির উচ্চমানের পণ্য সরবরাহের পাশাপাশি সমাজের উন্নয়নে অবদান রাখার প্রচেষ্টা ভারতীয় ভোক্তাদের মধ্যে তার অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। এলজি ইলেকট্রনিক্স স্যামসাং এর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল, যেখানে অভিযোগ করা হয়েছিল যে স্যামসাং তাদের ওএলইডি প্রযুক্তি সম্পর্কিত পেটেন্ট লঙ্ঘন করেছে, যা টেলিভিশন ও মোবাইল ডিভাইসের জন্য ব্যবহৃত হয়। এলজি দাবি করেছিল যে স্যামসাং তাদের ওএলইডি ডিসপ্লে প্রযুক্তির বেশ কিছু উদ্ভাবন কপি করেছে, যদিও পরবর্তীতে এই বিতর্ক মীমাংসিত হয়েছিল। এটি ইলেকট্রনিক্স খাতের প্রতিযোগিতামূলক পরিবেশ ও প্রযুক্তিগত পেটেন্ট সংক্রান্ত জটিলতাকে স্পষ্টভাবে তুলে ধরেছে। এলজি যখন দক্ষিণ কোরিয়ায় তাদের উৎপাদন সুবিধা সম্প্রসারিত করছিল, তখন কর্মীদের নিরাপত্তা ও কাজের পরিবেশ নিয়ে উদ্বেগ দেখা দেয়। 2000-এর প্রথম দশকের শুরুর দিকে বেশ কিছু নিরাপত্তা লঙ্ঘনের রিপোর্ট প্রকাশিত হয়, যা কারখানার কর্মীদের আহত হওয়ার কারণ হয়। 2007 সালে দক্ষিণ কোরিয়ার গুমি শহরের এলজি সেমিকন্ডাক্টর ফ্যাক্টরিতে কাজ করা বেশ কয়েকজন কর্মচারী গুরুতর রোগে আক্রান্ত হন, যার মধ্যে লিউকোমিয়া ও ক্যান্সার অন্তর্ভুক্ত ছিল। কর্মচারীরা ও তাদের পরিবার কোম্পানির নিরাপত্তা প্রোটোকলের অভাব ও বিষাক্ত রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসার অভিযোগ তোলে। এলজির রাজস্বের ওঠানামা সাধারণত বিশ্ব অর্থনীতি, ভোক্তাদের চাহিদা এবং প্রযুক্তির বাজারের পরিবর্তনের উপর নির্ভরশীল। কোম্পানির আয় মূলত বিভিন্ন ব্যবসায়িক বিভাগ থেকে আসে, যেমন হোম অ্যাপ্লায়েন্সেস, কনজিউমার ইলেকট্রনিক্স, মোবাইল যোগাযোগ, বিজনেস সলিউশন এবং যানবাহনের কম্পোনেন্টস। 2020 সালে ট্যাক্স পে করে $54.4 বিলিয়ন। 2019-এর তুলনায় প্রায় শতকরা 4% বৃদ্ধিতে ছিল। হোম অ্যাপ্লায়েন্সেস ও কনজিউমার ইলেকট্রনিক্স তাদের মূল চালিকা শক্তি। এলজি হোম অ্যাপ্লায়েন্সেস এবং এয়ার সলিউশন, যা কোভিড-19 মহামারীর সময় হোম ইলেকট্রনিক্স ও এয়ার পিউরিফায়ারের উচ্চ চাহিদার কারণে প্রচুর লাভ করে। 2021 সালে তাদের মোট রাজস্ব ছিল $63 বিলিয়ন, যেখানে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়। বৃদ্ধির কারণ হোম অ্যাপ্লায়েন্সেস এবং ওএলইডি টিভির শক্তিশালী বিক্রি। এলজি স্মার্টফোন ব্যবসা বন্ধ করা হলেও ওএলইডি টিভি, অ্যাপ্লায়েন্সেস এবং অটো পার্টস বিভাগে তাদের
সমৃদ্ধি অব্যাহত থাকে। 2022 সালে তাদের ট্যাক্স হয়ে দাঁড়ায় $67 বিলিয়ন। তার মূল কারণ এলজির হোম অ্যাপ্লায়েন্সেস এবং টিভি ব্যবসার শক্তিশালী পারফরমেন্স। 2024 সালে এলজি তার ইতিহাসে সবথেকে বেশি ট্যাক্স পে করে, তবে চতুর্থ প্রান্তে এসে তাদের বেশ লোকসান হয়। তার কারণ তাদের ডিমান্ড কমে যায় এবং হোম অ্যাপ্লায়েন্সেস ও ইলেকট্রনিক ভেহিকেলের বাজারে মন্দা। 2025 ফেব্রুয়ারি অনুযায়ী এলজির বাজারের মূলধন $9.98 বিলিয়ন মার্কিন ডলার। এলজির বর্তমানে বিশ্ববাজারে একটি গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে এবং তারা হোম অ্যাপ্লায়েন্সেস থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই প্রযুক্তিতে নতুন নতুন উদ্ভাবন নিয়ে আসছে। তারা মাইক্রোসফট, মেটা এবং চার্জ পয়েন্টের মতো কোম্পানিদের সঙ্গে পার্টনারশিপ গড়ে তুলেছে, যা স্মার্ট হোম এবং গেমিং প্রযুক্তির ভবিষ্যৎকে বদলে দিতে পারে। তবে সাম্প্রতিক কিছু চ্যালেঞ্জ যেমন মুনাফার হ্রাস এলজিকে কৌশলগত পরিবর্তন আনতে বাধ্য করছে। তবুও তাদের 2025 এবং তার পরের পরিকল্পনা নিশ্চয়ই আবার বিশ্ব প্রযুক্তি শিল্পে শক্তিশালী প্রতিযোগী হিসেবেই তুলে ধরবে। এলজির এই জার্নি এখানেই শেষ নয়। ভবিষ্যতে আরো নতুন উদ্ভাবন নিয়ে আসবে এলজি এবং তারা প্রযুক্তির জগতে একটি নজরকাড়া কোম্পানি হিসেবেই নিজেদের প্রমাণ করবে।